আজকে অনেকদিন পর লাইভে আসলাম। লাইভে আসার মূল কারণ হচ্ছে যে এই লেখাপড়া তো আর থেমে রাখা যাবে না, লেখাপড়া সবসময় চালিয়ে যেতে হবে এবং লেখাপড়া না করলে তাহলে সব কিছু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। বিশেষ করে আমরা যেরকম অঙ্ক যদি আমরা না করি, নিয়মিত না করি, তাহলে আমাদের অঙ্ক ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি লেখাপড়া যদি আমরা চর্চা না করি তাহলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আজকে আলোচনা করব আইনজীবী পরীক্ষার প্রস্তুতি বিষয়ক যে আলোচনা হেডলাইন আছে, এটার মূল বিষয় হচ্ছে যে আইনজীবী হতে হলে কি ধরনের বা কোন ধরনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা যতগুলো কোচিং দেখবেন যে আপনার টপিক আলোচনা করবে 1 থেকে 10টা পর্যন্ত ধারা, তারপর দেখবেন যে অনেক ধরনের আলোচনা, যে আলোচনা আসলে কোনো মাথা এবং পেছন আপনি কোনোটাই ফিরে পাবেন না। তাই আইনজীবী হতে হলে আপনাকে প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সবসময় আপনাকে নিজে প্রস্তুতি নিতে হবে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যেহেতু আইন বা বাংলাদেশের যে আইন প্রচলিত আছে সেগুলো যেহেতু রকেট সায়েন্স না, যার জন্য এইগুলো যে আপনাকে যে একেবারে গুরুমুখী বিদ্যা যেটাকে বলে, যে আপনাকে যে কারো না কারো কাছে শিখতে হবে এমনটা না, কিন্তু আপনার চর্চাটা প্রতিদিন থাকতে হবে। তাই আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে যে শর্টকাটে এগুলো মনে রাখার একটা পদ্ধতি আছে। যদিও সবগুলো ধারা আপনাকে মনে রাখতে হবে, কিন্তু শর্টকাট কিছু টেকনিক আছে যেটা আসলে ল ডক্টর সুন্দরভাবে উপস্থাপন করেন। সেটা হচ্ছে যে প্রমাজা আবিবি ও আর হাবিবি। তো প্রমাজা আবিবি ও আর হাবিবি, এটার মধ্যে দেখবেন যে 11টা অধ্যায় আছে এবং 1 থেকে 118টা ধারা আছে। তারপর আপনারা দেখবেন যে ফৌজদারি কার্যবিধি দেওয়া আছে যে প্রথমে আসা পরতুক আবিষ্কার করে। এই প্রথমে আসার পরতুক আবিষ্কার করে এটার মধ্যে দেখা যায় যে 9টা খণ্ড আছে এবং 1 থেকে 565টা ধারা আছে। তারপর দণ্ডবিধি 1860-এ মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে বেবি দেশ বিবি। তো এই বেবি দেশ বিবির মধ্যেই 1 থেকে 511টা ধারা আছে এবং 5টা পর্ব আছে। তারপর সাক্ষ্য আইনে দেওয়া আছে যে পিয়ার সাহেব প্রমাণ করেন ওডি স্কোয়ার এবং বিইডব্লিউ পদ্ধতি বিচার। এটার মধ্যে দেওয়া আছে যে 10টা অধ্যায় এবং 1 থেকে 166টা ধারা। এইভাবে আপনাকে সবসময় আপনাদেরকে পড়তে হবে এবং এইভাবে আপনাকে সবসময় মনে রাখতে হবে। তবে একটা বিষয় হচ্ছে যে দণ্ডবিধি 1860, এটা হচ্ছে যে যেহেতু 1 থেকে 511টা ধারা আছে, আর ফৌজদারি কার্যবিধির সমস্ত নিয়ম এবং সমস্ত কিছু প্রচলিত হয়, দণ্ডবিধির দণ্ড দেওয়া হয়, দণ্ডবিধির নিয়ম অনুযায়ী আমরা যে অপরাধ করি না কেন সেগুলো মূলত দণ্ডবিধি অনুযায়ী সেগুলো শাস্তি প্রয়োগ করা হয়। এবং ফৌজদারি কার্যবিধি হাতে গোনা কয়েকটা ধারা আছে যেগুলো আসলে তার মধ্যে বা জরিমানা বা শাস্তির বিধান আছে, আর বাকি সব ধারা এবং জরিমানার বিধান আছে দণ্ডবিধি নিয়ম অনুযায়ী। তো দণ্ডবিধিটা হচ্ছে যে এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে যে 1 থেকে 5 ধারাতে আছে প্রস্তাবনা, আর 6 থেকে 52 এতে আছে সাধারণ ব্যাখ্যা, আর 53 থেকে 75-75-এর মধ্যে আছে দণ্ড সম্পৃক্ত ধারা, আর 76 থেকে 106 আছে সাধারণ ব্যতিক্রম, আর 107 থেকে 120 ধারাতে আছে অপরাধ সহায়তা সংক্রান্ত অপরাধ, আর 120-এর এ থেকে 120-এর বিতে আছে অপরাধমূলক ষড়যন্ত্র, আর 121 থেকে 130-এ আছে রাষ্ট্রবিরোধী অপরাধ, আর 131 থেকে 140 ধারাতে আছে সশস্ত্র বাহিনী সংক্রান্ত অপরাধ, আর 141 থেকে 160 ধারাতে আছে গণশান্তি পরিপন্থী অপরাধ, অর্থাৎ গণশান্তি যেটা পরিপন্থী যদি কোনো অপরাধ থাকে সেটা সংক্রান্ত ধারা আছে 141 থেকে 160 ধারাতে, আর 161 থেকে 171 ধারাতে আছে সরকারি কর্মচারীগণ কর্তৃক অপরাধ, সরকারি কর্মচারী যে অপরাধ করতে পারে এই সম্পর্কে দণ্ডবিধিতে দেওয়া আছে 161 থেকে 171 ধারার মধ্যে, আর 172 থেকে 190 ধারাতে আছে সরকারি কর্মচারীগণের আইনগত কর্তৃত্বের অবমাননা।
তার মানে সরকারি কর্মচারীগণ যদি আইনগত কর্তৃত্ব অবমাননা করে, সেক্ষেত্রে এটা ধারা হচ্ছে দণ্ডবিধি 172 থেকে 190 ধারা। আর 191 থেকে 229 ধারাতে আছে মিথ্যা সাক্ষ্য দান ও গণবিচারের বিরুদ্ধে অপরাধ। যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয়, সেটা তাহলে এটা করবে 191 থেকে 229 ধারাতে। এখানে দেওয়া আছে যে মিথ্যা সাক্ষ্য বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলে কী ধরনের শাস্তি হবে, সমস্ত কিছু দেওয়া আছে 191 থেকে 229 ধারার মধ্যে। তারপর 230 থেকে 263 এ ধারাতে দেওয়া আছে মুদ্রা বা সরকারি স্ট্যাম্প জালকরণ বা নকলকরণ সংক্রান্ত অপরাধ। এইটা দেওয়া আছে, মানে অর্থাৎ যদি কেউ টাকা জাল করে বা যদি স্ট্যাম্প যদি ডুপ্লিকেট করে বা স্ট্যাম্প যদি নকল করে, তাহলে এই সম্পৃক্ত ধারা দেওয়া আছে 230 থেকে 263 এ ধারাতে। আর 264 থেকে 267 ধারাতে দেওয়া আছে বাটখারা বা মাপকাঠি সম্পৃক্ত অপরাধ। যদি ওজনে কেউ কম দেয় অথবা যদি কোনো পাথরের মাপ কম থাকে, তো সেই সম্পর্কে যে সমস্ত শাস্তিগুলো পরিলক্ষিত হয় সেটা দণ্ডবিধিতে 264 থেকে 267 ধারার মধ্যে সেগুলো উল্লেখ করা আছে। আর 268 থেকে 294 বি ধারাতে বলা আছে জনস্বাস্থ্য নিরাপত্তা সুবিধা সমানতা ও নৈতিকতা, মানে জনস্বাস্থ্য নিরাপত্তা অর্থাৎ জনস্বাস্থ্যের যে নিরাপত্তার একটা বিষয় আছে, সেই বিষয়টা বলা আছে 268 থেকে 294 বি ধারা পর্যন্ত। আর 295 থেকে 298 ধারাতে বলা আছে ধর্ম সংক্রান্ত অপরাধ। আমরা যে দেখি যে ধর্ম অবমাননা বা ধর্ম সংক্রান্ত যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে বা এখন দেখা যাচ্ছে, সেগুলো বলা আছে 295 থেকে 298 ধারাতে। আর 299 থেকে 311 ধারাতে বলা আছে যে মানব দেহ বা জীবন সংক্রান্ত অপরাধ, মানে খুন, হত্যা, আবার খুনের কীভাবে খুন করে, প্ররোচনা, কাউকে প্ররোচিত করা, এই বিষয়গুলো বলা আছে 299 থেকে 311 ধারাতে। তারপর 312 থেকে 318 ধারাতে বলা আছে যে গর্ভপাত বা অজাত সন্তানের ক্ষতি, শিশু বা পরিত্যাগ বা জন্ম সংক্রান্ত অপরাধ, মানে অর্থাৎ অবৈধ গর্ভপাত করানো, অবৈধ সন্তান, এই সম্পৃক্ত যে অপরাধগুলো বলা আছে সেটা আছে 312 থেকে 318 ধারাতে। আবার 319 থেকে 338 এ ধারাতে বলা আছে আঘাত সম্পৃক্ত অপরাধ, অর্থাৎ আমরা জানি যে গ্রিভিয়াস হার্ট 8 প্রকার, এই গ্রিভিয়াস হার্ট 8 প্রকার যে প্রকারভেদ করা হয়েছে, এইগুলোর সম্পৃক্ত পূর্ণভাবে আলোচনা করা আছে। সেটা হচ্ছে যে 319 থেকে 338 এ ধারাতে। তারপর 339 থেকে 348 ধারাতে বলা আছে যে অবৈধ বাধা বা অবৈধ আটক সম্পৃক্ত অপরাধ, অর্থাৎ অবৈধ বাধা, মানে কাউকে যদি অবৈধভাবে বাধা দেওয়া হয় বা অবৈধভাবে আটক করা হয়, সেটা কী শাস্তি হবে সেটা সম্পর্কে বলা আছে 339 থেকে 348 ধারাতে। 349 থেকে 358 ধারাতে বলা আছে যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ, তার মানে যদি কাউকে অপরাধমূলক বল প্রয়োগ করা হয় অথবা আক্রমণ করা হয়, সেটা সম্পর্কে বলা আছে 349 থেকে 358 ধারাতে। তারপর 359 থেকে 370 ধারাতে বলা আছে যে মনুষ্যহরণ, অপহরণ, দাসত্ব বা জবরদস্তি, তার মানে যদি অপহরণ করা হয়, কিডন্যাপিং যেটাকে বলে, অপহরণ বা যদি কাউকে বল প্রয়োগ করে বা কাউকে দাসত্ব করার জন্য অপহরণ করা হয়, তো সেই সম্পৃক্ত কী শাস্তি হবে সেটা বলা আছে 359 থেকে 374 ধারাতে। তারপর 375 থেকে 377 ধারার মধ্যে আছে নারী ধর্ষণ বা অস্বাভাবিক অপরাধ, অর্থাৎ আমরা জানি যে সমকামিতা বা ধর্ষণ, এই সম্পর্কিত আলোচনা করা আছে দণ্ডবিধি 375 থেকে 307 ধারাতে। আর 378 থেকে 382 ধারাতে বলা আছে যে সম্পত্তি চুরি সংক্রান্ত অপরাধ, অর্থাৎ সম্পত্তি চুরি সংক্রান্ত যে অপরাধ বিষয়ে আলোচনা করা আছে সেটা বলা আছে 378 থেকে 382 ধারাতে। আর 383 থেকে 389 ধারাতে বলা আছে বলপূর্বক গ্রহণ, অর্থাৎ যদি আপনি কারোর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেন, ছিনতাই যেটাকে বলা হয়, তাহলে এই সম্পৃক্ত যে শাস্তি হবে সেটা বলা আছে দণ্ডবিধি 330 থেকে 390 ধারাতে। আর 390 থেকে 402 ধারাতে বলা আছে দস্যুতা বা ডাকাত সংক্রান্ত অপরাধ, মানে ডাকাতি করলে কী হবে বা দস্যুতা করলে কী হবে, কোনটা ডাকাতি আর কোনটা দস্যুতা, সেই সম্পৃক্ত ধারণা দেওয়া আছে দণ্ডবিধি 390 থেকে 402 ধারাতে। আর 403 থেকে 409 ধারাতে বলা আছে আত্মসাৎ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, মানে কোনটা আত্মসাৎ হবে এবং কোনটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হবে, সেই সম্পর্কে বলা আছে 403 থেকে 409 ধারাতে। তারপর 410 থেকে 414 ধারাতে বলা আছে যে চোরাইমাল,
তার মানে চুরি করার পর যে মালটা হয় সেটা হলো চোরাই মাল। এই চোরাই মালটা কি, আমরা কোনটাকে চোরাই মাল বলে আখ্যায়িত করবো সে সম্পর্কে ধারণা দেওয়া আছে দণ্ডবিধি 410 থেকে 414 ধারাতে। আর 415 থেকে 440 ধারাতে বলা আছে যে প্রতারণা সংক্রান্ত অপরাধ, অর্থাৎ যেটাকে আমরা বলি যে প্রতারণা বা চিটিং, এই চিটিং সম্পর্কে বলা আছে দণ্ডবিধি 415 থেকে 440 ধারাতে। আর 441 থেকে 462 ধারাতে বলা আছে যে অপরাধমূলক অনধিকার প্রবেশ, অর্থাৎ কোনটা অনধিকার প্রবেশ হবে, মানে অর্থাৎ বিনা অনুমতিতে প্রবেশ, বা কোনটা গৃহে হাউস ট্রেসপাস যেটাকে বলা হয়। তাহলে এগুলো কোন ধরনের প্রবেশটাকে হাউস ট্রেসপাস বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলা হবে সেগুলো ধারণা দেওয়া আছে 441 থেকে 462 ধারাতে। আর 463 থেকে 467 ধারার মধ্যে বলা আছে যে দলিলপত্র, ট্রেডমার্ক, সম্পত্তির প্রতীক চিহ্ন সংক্রান্ত অপরাধ, অর্থাৎ ট্রেডমার্ক বা সম্পত্তির প্রতীক, অর্থাৎ আমরা দেখি যে স্কোয়ার একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটার একটা লোগো চিহ্ন থাকে যেটাকে প্রতীক বলা হয়। এই ট্রেডমার্ক যেগুলো বা লোগো একটা থাকে, এই লোগোটা হচ্ছে একটা যে কোনো কোম্পানির সংকেত বহন করে। তাহলে এই চিহ্নগুলোকে যদি ব্যবহার করে যদি কেউ যদি কোনো অপরাধ করে সেই সম্পর্কে ধারণা দেওয়া 453 থেকে 407 ধারার মধ্যে। আর 478 থেকে 481 ধারাতে বলা আছে যে বাণিজ্যিক সম্পর্ক অন্যান্য চিহ্ন, তার মানে 478 থেকে 481 ধারাতে মানে বাণিজ্যিক সম্পর্ক, অর্থাৎ এই ট্রেডমার্কের মতোই সে বিষয়গুলো যদি এগুলো কেউ ব্যবহার করে কারণ অনুমতি ছাড়া, তাহলে কী ধরনের শাস্তি হবে সে সম্পর্কে বলা আছে 478 থেকে 481 ধারাতে। 482 থেকে 490 থেকে 492 ধারা, মানে 81 থেকে 89 ধারা পর্যন্ত এটা বাতিল হয়েছে। 490 থেকে 492 ধারাতে বলা আছে যে চাকরি বা চুক্তিসমূহ অপরাধমূলক বিশেষভঙ্গ, মানে অর্থাৎ চাকরি বা চুক্তিসমূহ অপরাধমূলক বিশেষভঙ্গ বলতে এমনটা বোঝায় যদি আপনার কেউ চাকরি প্রলোভন দিয়ে যদি আপনাকে কোনো প্রতিশ্রুতি দেয় সেক্ষেত্রে কী ধরনের অপরাধ হবে সেটা বলা আছে 490 থেকে 492 ধারাতে। আর 493 থেকে 498 ধারাতে বলা আছে যে বিবাহ সম্পৃক্ত অপরাধ, আপনি কাউকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো অপরাধ সংঘটিত করেন তাহলে সেটা সম্পর্কে শাস্তি হবে 493 থেকে 498 ধারাতে। তারপর 499 থেকে 502 ধারা বলা আছে মানহানি সংক্রান্ত অপরাধ, অর্থাৎ মানহানি বলতে যদি কোনো সম্ভ্রান্ত লোকের যদি সম্মানহানি করা হয় অথবা যদি কাউকে মিথ্যাভাবে হয়রানিমূলক কোনো মামলা করা হয় বা যদি মিথ্যা মামলা করা হয় কাউকে হ্যারাসমেন্ট করার জন্য, তাহলে সে সম্পর্কে সে মামলা করতে পারবে 499 থেকে 502 ধারার মধ্যে। তারপর 503 থেকে 510 ধারাতে বলা আছে অপরাধমূলক বিধি প্রদর্শন সংক্রান্ত অপরাধ। তারপরে 503 থেকে 510 ধারাতে বলা আছে যে যদি কাউকে অপরাধমূলক বিধি প্রদর্শন করা হয় সেটা শাস্তি কী হবে সেটা বলা আছে 503 থেকে 510 ধারাতে। আর 511 ধারাতে বলা আছে অপরাধ অনুসন্ধানের উদ্যোগ গ্রহণ করা, তার মানে আপনি কাউকে চুরি করার উদ্দেশ্যে যদি পকেটে হাত দেন এবং দেখা যাচ্ছে তার পকেটে কোনো কিছু নেই, তাহলে এই যে একটা চুরি করার মন মানসিকতা নেই যে আপনি একটা উদ্যোগ গ্রহণ করছিলেন কিন্তু পরে আপনি সফল হতে পারেননি, অথবা কারোর বাসায় আপনি চুরি করার জন্য গেছেন কিন্তু কুকুরের কারণে হোক বা যে কোনো কারণে হোক আপনি সেটা চুরি করতে সফল হননি, তারপরেও আপনি অপরাধী, এটা হবে 500 দণ্ডবিধি 1860 511 ধারা অনুযায়ী। তাহলে এইরকম আপনাকে প্রতিটা ধারা সম্পর্কে বা প্রতিটা সাবজেক্ট সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। যদি পূর্ণাঙ্গ ধারণা যদি আপনার সৃষ্টি না হয় তাহলে আপনি যত কোচিংই করেন বা যে কিছুই করেন তাহলে আপনার জীবনে কোনো সফলতা বয়ে আনবে না। তার মানে প্রত্যেকটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আপনার ধারা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে, তাহলে আপনি এমসিকিউ পাস করতে পারবেন। যদিও এমসিকিউ পাস চাকরির মধ্যে একটা হয়, এই জন্য এমসিকিউ পাসটা যদি একটু সহজ মনে হয়, কিন্তু তারপরেও এইগুলো আসলে জানিয়ে আপনাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর আপনি কোচিং করেন না যাই কিছু করেন আপনার পর আপনাকে পড়তে হবে এবং আপনার পূর্ণাঙ্গ ধারণাটা থাকতে হবে এই 7টা সাবজেক্ট সম্পর্কে, যে 7টা সাবজেক্ট সিলেবাস দেওয়া আছে বার কাউন্সিলের আইনজীবী হওয়ার জন্য, এটা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আপনার থাকতে হবে। আশা করি আজকের এই বিষয়টা খুব ভালো লাগবে এবং আগামীতে এই 7টা সাবজেক্ট কত সংক্ষিপ্তভাবে পড়া যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আগামীতে যারা সুন্দর সুন্দর বিষয় নিয়ে আসতে পারি সে আশীর্বাদ এবং দোয়া রাখবেন। সবাইকে ধন্যবাদ।